এই দুর্দিনে দান ছত্র খুলেছ, বলি ব্যাপারখানা কি? হ্যাঁ, দান ছত্র খুলবো? এমন বরাত কি করেছি আমরা? মহাজন আমি। আমার জাত ব্যবসা হলো লোককে টাকা ধার দেওয়া, তাই দিচ্ছি। এছাড়া কাউকে টাকা দান করেছি বলে তো কই স্মরণে আসছে না ঘোষাল মশাই। বলি ঘরে টাকা যখন এতই বেশি হয়েছে যে অকাল জেনেও বেটাদের টাকা ধার দিচ্ছ, সুদ রপা দিচ্ছ, বলি জমিদারের সঙ্গে টেক্কা দিতে চাইছো নাকি? আরে ছি 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 ছি, জমিদার হলেন রাজা লোক, আর কোথায় আমি। শোনো, যে জন্য আমি এসেছি, 2 বছর তো 1 পয়সাও আদায় হয়নি। তারপর আবার রাজা বাহাদুর তো ভূত বচন করিয়ে খরচ আনতে হল। তার উপর আবার ওই ডাকাত বেটারা 50,000 টাকা মারল। সরকারি খাজানা দেওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তাই রাজা বাহাদুর তোমার কাছে পাঠালেন লাখখানেক টাকার জন্য। আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন নায়েব মশাই? রাজ বাহাদুর আমার কাছে টাকা চাইবেন, আর কিনা লাখখানেক টাকা। এই বলে হরিশ মোড়ল নিজের মনে একবার হেসে উঠল। ঠাট্টা নয়, সত্যি তোমাকে টাকা দিতেই হবে। মাস 2 বাদই আবার ফেরত পাবে। আমিনগাঁও সদরে আদায় হচ্ছে, 2 মাস বাদে সেখান থেকে টাকা আসবে, তখন তোমায় চুকিয়ে দেওয়া হবে। আমাকে মাফ করবেন নায়েব মশাই। তা দেবে কেন? এই যত বেটা ছোট লোকগুলোর গর্ত ভর্তি করে বেড়াবে। হ্যাঁ, এমন সময় যে লোকটি বসেছিল সে বলে উঠল, তা কর্তা, ছোট লোক করতেছ কেন? আমরা কি মানুষ নই? বলি মোড়ল মশাই না থাকলে আমরা খেতাম কি? হ্যাঁ, রাজা বাহাদুর তো কিছু খাইতে দিতেননি আমাদের। এই তুই থামতা, ছোট মুখে বড় বড় কথা, জুতিয়ে সিধে করে দেবো। হ্যাঁ, ওরম কথা বলবি না, না নায়েব মশাই। জুই তো আমরা অনেক খাইছি। হ্যাঁ, এখন পালাইছে। হরিশ মোড়ল তাড়াতাড়ি লোকটির মুখ চাপা দিয়ে ধমক দিয়ে বলে উঠল, আহা, করো কি? কোথায় কি বলতে হয় সে জ্ঞান কি আর ছাই তোমাদের আছে? এই বলে ইশারা করতে লোকটা থেমে গেল। কিন্তু নায়েব মশাই একেবারে অগ্নিমূর্তি হয়ে উঠলেন, যেন গরম বালিতে খইয়ের ধান এসে পড়ল। রাগে থরথর করে কাঁপতে কাঁপতে তিনি বলে উঠলেন, এই তোমার আশকারা এইসব ছোট লোকগুলোর এত আস্পর্ধা বেড়েছে, নইলে নইলে গায়ের ভেতর বসে আমাকে বলে কি না। এই বলে পা থেকে জুতো খুলে বিপুল অর্থবদেহ নিয়ে তিনি যেই লোকটিকে মারতে যাবেন, এমন সময় মোড়ল তাড়াতাড়ি এসে ধরে ফেলল। আমি ওর হয়ে ক্ষমা চাইছি নায়েব মশাই। তেমনি রাগে কাঁপতে কাঁপতে নায়েব বলে উঠলেন, থাক, খুব হয়েছে। এক ধার থেকে সবাইকে সিধে করছি, দাঁড়াও, রসো রসো তোমরা। এই বলে তিনি দ্রুত বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পরেই ফিরে এলেন সঙ্গে 3 জন ভোজপুরি দারোয়ান নিয়ে। লোকটি তখনও বসেছিল। তাকে দেখিয়ে নায়েব মশাই গর্জন করে বললেন, এই এই বন্ধ বেটাকে। নায়েব মশাইয়ের হুকুমের সঙ্গে সঙ্গে দারোয়ান 3 জন লোকটাকে পিচমোড়া করে বেঁধে ফেলল। হরিশ মোড়ল নায়েব মশাইয়ের হাত ধরে কাতর অনুনয় করল, কিন্তু তাতে কোনো ফলই হলো না। হরিশ মোড়ল চুপটি করে দাঁড়িয়ে দেখল জমিদারের লোকেরা লোকটাকে পিচমোড়া করে বেঁধে নিয়ে গেল। নায়েব মশাই বলতে বলতে গেলেন, এইভাবে বেটাকে ঘুরিয়ে নিয়ে বাজারের একটা ঘরে আটকে রেখে দে। ছোট লোকদের আস্পর্ধা দেখো। হ্যাঁ, আর হরিশ, তোমাকেও সাবধান করে যাচ্ছি। হরিশ মোড়ল কোনো কথাই বলল না। সেদিন রাত্রিবেলা নায়েব মশাই জমিদার বাড়ির কাজ ছেড়ে বাড়ি ফিরছেন। জমিদার বাড়ি থেকে তার বাড়ি বেশি দূরে নয়, মাঝখানে একটা জঙ্গল মতো জায়গা আছে, তার ওপারে কয়েক ঘর বাগদি থাকে, তারপরে নায়েব মশাইয়ের বাড়ি। জমিদার বাড়ি ছেড়ে জঙ্গলের ধারে আসতেই হঠাৎ তিনি চমকে দাঁড়িয়ে উঠলেন। মনে হলো পাশের ঝোপে কে যেন নড়ছে। শিয়াল বা সাপ হতে পারে মনে করে
হাতের লণ্ঠনটার পোলতে বাড়িয়ে তুলে নিয়ে তিনি একবার এদিক ওদিক দেখে নিলেন, কিন্তু কিছুই তিনি দেখতে পেলেন না। এমন সময় হঠাৎ কি একটা লেগে তার হাতের লণ্ঠনের কাঁচটা ভেঙে গেল। লণ্ঠনটা আচমকা তার হাত থেকে মাটিতে পড়ে নিভে গেল। সেই সময় 4-5 জন লোক হঠাৎ করে তার ঘাড়ের উপরে পড়ে, পিছন থেকে কাপড় দিয়ে তার মুখ বেঁধে ফেলল, তারপর পিচমোড়া করে তাকে বেঁধে ফেলল। ভয়ে তার জ্ঞান হারিয়ে গেল। এই অবস্থায় লোকগুলো একটা বড় গাছের গুড়ির সঙ্গে তাকে আষ্টে পৃষ্ঠে বাঁধল। যতক্ষণ তার জ্ঞান ছিল, সেই মানুষগুলোর মধ্যে একজনের কণ্ঠস্বর যেন তার খুব পরিচিত বলে মনে হচ্ছিল, কিন্তু তা শুনবার জন্য বেশিক্ষণ আর তার জ্ঞান রইল না। শেষ তিনি শুনলেন কে যেন তার কানে কানে বলে গেল, মানুষকে মানুষ না মনে করার এই শাস্তি। কতক্ষণ যে তিনি সেইভাবে গাছের সঙ্গে বাঁধা ছিলেন তা তার ধারণাই ছিল না। হঠাৎ সেই পথ দিয়ে রাত্রিবেলা তার চাকর তাকে খুঁজতে এসে অন্ধকারে গাছের গায়ে একটা সাদা মূর্তি দেখে রাম নাম করে চিৎকার করতে করতে একেবারে জমিদার বাড়ির দেউড়িতে হুমড়ি খেয়ে পড়ল। মুখ দিয়ে তার কথা বেরোচ্ছে না। এমন অবস্থায় চোখে মুখে জল দিতে সে কোনো রকমে বলল, ভূত 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 ভূত। কোনো রকমে কাঁপতে কাঁপতে সে যা জানালো তা থেকে এইটুকু জানা গেল যে সামনের জঙ্গলের ধারে একটা গাছে সে ভূত দেখেছে। দারোয়ানের মধ্যে যাদের একটু সাহস ছিল তারা লণ্ঠন নিয়ে এগিয়ে চলল। জঙ্গলের ধারে গিয়ে হঠাৎ তারা সবাই থেমে গেল। সত্যি তো, গাছের সঙ্গে লেগে থাকা একটা সাদা ভূত, আর সেই দিক থেকে একটা অদ্ভুত গোঙানির শব্দ আসছে। ততক্ষণে নায়েব মশাইয়ের জ্ঞান ফিরে এসেছিল। সামনে আলো এবং লোকজনের শব্দ শুনে তিনি কাতর কণ্ঠে তার পরিচিত দারোয়ান এবং ভৃত্যদের নাম একে একে ডাকতে লাগলেন। ভজহরি, রাম সিং, রাম সিং, হে কালিকাচরণ, ওরে ওরে কে কোথায় আছিস? হঠাৎ ভূতকে মানুষের মতো আর্তনাদ করতে শুনে এবং তাদেরই নাম ধরে ডাকতে শুনে লোকগুলো অবাক হয়ে গেল। ওরে ডাকাতে আমাকে মেরে ফেললো রে। তখন দারোয়ান বুঝলো এ তো ভূতের কথা নয়, এ তো তাদের নায়েব মশাইয়ের গলার আওয়াজ। তাদের মধ্যে একজন এগিয়ে না গিয়ে সেইখান থেকেই হাঁক ছাড়লো, হুজুর, হুজুর আপ কোন হ্যাঁ? আরে বেটা, ওখান থেকে আপ কোন হ্যাঁ করছিস? হ্যাঁ, এগিয়ে আয়। আমাকে বেটাটা গাছের সঙ্গে বেঁধে রেখে গেছে। তখন একে একে তারা এগিয়ে গিয়ে দেখে এ কি সর্বনাশ, এ যে তাদেরই নায়েব মশাই। আরে দেখছিস কি হতভাগা দাঁড়িয়ে, জলদি খোল না। বাঁধন খোলা হয়ে যখন নায়েব মশাই দাঁড়ালেন গা হাতের ব্যথায়, তখন তার দেহ প্রায় অবশ হয়ে এসেছিল। হেই, কে কোথায় আছিস সব ডাক দিইনি? আর একজন লোক যা, এক্ষুনি পুলিশ সাহেবকে গিয়ে খবর দে। আর তোরা আমার সঙ্গে আয়। এ সেই যে বেটাকে বাজারে আটকে রেখেছি, এ তাদের লোকেরই কাজ। মজা দেখাচ্ছি একবারে। এই বলে সেই রাত্রের 20 জন লেঠেলের সঙ্গে নিয়ে নায়েব মশাই বাজারের দিকে চললেন। রাত্রিবেলা বাজারের পথ নিশুতি হয়ে গিয়েছে। কিছু দূর যেতে না যেতেই তারা দেখল বাজারের দিকে যেন একটা ঘর আগুনে পুড়ছে। তাড়াতাড়ি গিয়ে দেখে যে ঘরটাতে লোকটাকে আটকে রাখা হয়েছিল সেই ঘরটা দাউ দাউ করে আগুনে পুড়ে যাচ্ছে। নায়েব মশাইয়ের মাথা ঘুরে গেল। তার সব রাগ গিয়ে পড়ল হরিশ মোড়লের উপর। নিশ্চয়ই তলে তলে এইসব ব্যাপারের মধ্যে সে আছে। লোকজন নিয়ে নায়েব মশাই সোজা থানায় গিয়ে হাজির হলেন। থানায় গিয়ে দেখেন থানার রকে হরিশ মোড়ল থানার কর্মচারীদের সঙ্গে মনের আনন্দে পাশা খেলছে। হঠাৎ লোকজন নিয়ে নায়েব মশাইকে আসতে দেখে যারা খেলছিল সকলে খেলা বন্ধ করে দিল। কি ব্যাপার? আর কি ব্যাপার? গায়ের এধারে ডাকাতের উৎপাতে মানুষ মরতে চলেছে, আর তোমরা এখানে মজা করে পাশা খেলছে। এই যে হরিশ। কিন্তু হরিশ মোড়লের বিরুদ্ধে অভিযোগ আনতে এসে হঠাৎ থানায় হরিশ মোড়লকে থানার কর্মচারীদের সঙ্গে খেলতে দেখে নায়েব মশাই থতমত খেয়ে গেলেন। আড়ালে তিনি ইন্সপেক্টর সাহেবকে ডেকে সমস্ত ব্যাপারটা বললেন এবং সব কথার শেষে তিনি জানালেন যে তার স্থির বিশ্বাস যে হরিশ মোড়লের কাজ এসব। আপনি বলেন কি নায়েব মশাই? মোড়ল তো সন্ধ্যেবেলা থেকে এখানে আমাদের সঙ্গে খেলছে,
আর তার মতো এমন নিরীহ পরোপকারী লোক সম্বন্ধে হঠাৎ বিনা প্রমাণ প্রয়োগে আমরা কি করি বলুন তো? নায়েব মশাই গায়ের জ্বালা গায়ে মিটিয়ে থানায় একটা ডায়েরি করে চলে এলেন। ইন্সপেক্টর সাহেব মোড়লকে ডেকে বললেন, শুনেছ মোড়ল, নায়েব মশাই তো তোমাকেই সন্দেহ করছে। মোড়ল মশাই হেসেই উঠলেন, বললেন, আপনার বরাত ভালো যে আপনাকেই সন্দেহ করিনি। মোড়ল মশাইয়ের কথায় সবাই হেসে উঠল। এবার ভবেশের কাছে একবার ফিরে যাওয়া যাক। ভবেশ দেখল যে দুজন খাবার রেখে দরজা বন্ধ করে চলে গেল। অন্ধকারে হাতড়ে সে খাটের তলায় দেখল কি খাবার একটা পাতায় করে কি সব খাবার তারা রেখে গিয়েছে। অনুভবে বুঝল দুখানা শুকনো রুটি। খিদের তাড়নায় তাই অমৃত বলে মনে হলো, কিন্তু খিদের চেয়ে তার তখন বড় ভাবনা ছিল কি করে সেই এই অন্ধকার গুহা থেকে মুক্তি লাভ করা যায়। একমাত্র ভরসা সে শুনেছিল কাল সকালে তারা আবার খাবার দিতে আসবে। সেই পরমক্ষণের জন্য অন্ধকারে চুপটি করে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় তার কাছে নেই। সেই অন্ধকারে আপনার মনে শুধু এই কথাটাই সে বারবার করে যাচ্ছে, মরতে যখন হবেই বাঁচবার প্রথম যে সুবিধা পাওয়া যাবে তাই সে গ্রহণ করবে, তারপর যা হয় হবে। দুঃসাহসিকতার স্বাদ নেওয়ার জন্য সে বেরিয়েছিল, কিন্তু এমন ভাবে যে তার স্বাদ মিটবে তা সে কল্পনাও করতে পারেনি। হঠাৎ তার মনে একটা আইডিয়া এলো। সে হাত দিয়ে পরীক্ষা করে দেখল যে খাটটা দড়ি দিয়ে তৈরি। দড়িগুলো পুরানো হয়ে এসেছে। একে একে সে দড়ির বাঁধনগুলো খুলতে লাগলো। খুলতে খুলতে খাটের একটা কাঠের পা আলগা হয়ে এলো। সেই কাঠের পায়াটি হাতে নিয়ে তার মনে হলো যেন সে দিব্যস্ত্রের অধিকারী হয়েছে। কতক্ষণ আপনার মনে সেই অন্ধকারে সে অপেক্ষা করছিল তা তার ধারণাও ছিল না। হঠাৎ এক সময় শুনল ঠিক যেন তার মাথার উপরে তেমনি পায়ের শব্দ হচ্ছে। সে তাড়াতাড়ি খাটের উপরে বসে পড়ল। যেখানে দিয়ে আলো দেখা গিয়েছিল হামাগুড়ি দিয়ে সেইখানে একপাশে চুপটি করে দাঁড়িয়ে রইল। সে আগে থাকতেই দেখে নিয়েছিল যে ৩-৪টি সিঁড়ি সেখানে আছে। সেই সিঁড়ি দিয়ে নেমে যে ঘরে সে আছে সেই ঘরের মেঝেতে দাঁড়াতে হয়। শব্দ ক্রমশ আরো স্পষ্ট হতে লাগলো। নিঃশ্বাস বন্ধ করে সে ঠিক উপরের ধাপের একপাশে দেয়ালের সঙ্গে গা লাগিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরেই দরজা খোলার একটা শব্দ হলো। দরজা খুলল। সূর্যের সাদা আলো তীরের মতো সেই অন্ধকারের বুকে এসে লাগলো। কে একজন নামছে। তার গায়ের গন্ধ ভবেশের নাকে লাগছে। লোকটি ধাপগুলো পেরিয়ে নিচে নামছে। আর দেরি নয়, তার মাথা লক্ষ্য করে ভবেশ সজোরে সেই কাঠের পায়া দিয়ে আঘাত করল। লোকটি শব্দ করে যেই পড়ে গেল অমনি ভবেশ সেই আলোর ছিদ্র লক্ষ্য করে লাফিয়ে উপরে উঠল। দেখল ছোট্ট একটা দরজা। বাইরে থেকে তাতে শেকল তুলে দিল। সামনে ছিল একটা ভাঙা থাম। তাড়াতাড়ি সেই থামের আড়ালে সে দাঁড়িয়ে রইল। একবার চারিদিকে দেখে নিল। দিনের আলোয় তখন চারিদিক ঝলমল করছে। সেই থামের আড়াল থেকে ভবেশ শুধু দেখতে পেল যে একটা পুরনো ভাঙা বাড়ির উঠোনের একটা অংশে সে দাঁড়িয়ে আছে। চারিদিকে গভীর বন। উঠোনটুকু ছাড়া এমন কোনো জায়গা বা ঘর নেই যেখানে মানুষ বসবাস করতে পারে। তার সামনে একটা ছোট্ট ঘর ছিল বটে, কিন্তু তা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। ইটগুলো ভেঙে স্তূপাকারে জমা হয়ে আছে, আর তার উপর সব বনলতা গজিয়েছে। তাহলে এরা থাকে কোথায়? বাইরে কি আর কেউ নেই? কেউ কি লক্ষ্য করছে? ভবেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। কোথাও কোনো শব্দ নেই। শুধু কাছে কোথাও একটা দাঁড় কাক বিকট স্বরে চেঁচাচ্ছিল। ভবেশ আস্তে আস্তে থামের আড়াল থেকে বেরিয়ে একেবারে জঙ্গলের মধ্যে গিয়ে পড়ল। সে মুক্ত, সে মুক্ত। মুক্তির আনন্দে তার দেহ মনে এক বিহ্বল শিহরণ জেগে উঠেছিল। আবার মনে হচ্ছিল যেন সে জগতে অসাধ্য সাধন করবার জন্যই জন্মগ্রহণ করেছে, যেন জগতের সব বিপদ তুচ্ছ করবার মতো শক্তি তার দেহ মনে অক্ষুণ্ণ,
আদিম অবস্থায় বিরাজ করছে। সে যেন আজ সর্বলোমকূপ দিয়ে তার বিহব্বল আনন্দের স্বাদ গ্রহণ করেছে। জঙ্গলের ভেতর কিছু দূর অগ্রসর হওয়ার পর এক ঝোপের আড়ালে সে চুপটি করে অপেক্ষা করে রইল। কোথাও কোনো সারা শব্দ নেই। আর বেশি দূর অগ্রসর না হয়ে সে স্থির করল একটা গাছের উপর উঠে সর্বপ্রথম দেখে নেবে যে সে কোথায় আছে। আস্তে আস্তে গাছের পাতার আড়ালে উঠতে উঠতে সে উপর থেকে দেখে চারিদিকে অপরিচিত জায়গা, চেয়ে দেখে সম্পূর্ণ। তারপর গাছের আরো উপরে উঠল। কোথায় ডোমজুড়ের খাল তার চিহ্ন মাত্র নেই। হঠাৎ এই সময় কিছু দূর সামনের আর একটা গাছের নজর পড়তেই সে চমকে উঠল। মনে হলো গাছের পাতার আড়ালে তারই মতন কে যেন একটা রয়েছে। মানুষ না অন্য কোনো জন্তু, বানরও হতে পারে। এক দৃষ্টিতে ভবেশ সেই দিকে চেয়ে রইল। না, এ তো কোনো জন্তু নয়, এ তো মানুষ। ওখানে কি করছে? এদের দলের কোনো লোক গাছ থেকে পাহারা দিচ্ছে, না এমনি কোনো লোক? নিষ্পন্দভাবে ভবেশ অপেক্ষা করতে লাগলো। কিন্তু যতই সময় যেতে লাগলো ততই তার বদ্ধমূল ধারণা হয়ে গেল যে নিশ্চয়ই গাছের উপরের লোকটি ওদের দলেরই লোক, গাছের উপর থেকে লুকিয়ে পাহারা দিচ্ছে। গাছের সেই ঘন পাতার আড়াল থেকে নামা এখন আদৌ নিরাপদ নয়। এই বিবেচনা করে ভবেশ অলক্ষ্যে লোকটিকে লক্ষ্য করতে লাগলো। কিছুক্ষণ পরে সে দেখল যে সে যা সন্দেহ করেছিল তাই ঠিক। সেই গাছের কাছাকাছি লাঠি হাতে দুজন লোক ছুটতে ছুটতে এসে দাঁড়ালো। তারা মুখ দিয়ে একরকম অদ্ভুত শব্দ করল। গাছের উপর যে লোকটি ছিল সে উত্তরে আবার ঠিক তেমনি শব্দ করল। দূর থেকে শুনলে মনে হবে কোনো বুনো পাখি ডাকছে। ভবেশ নিরুদ্ধ নিঃশ্বাসে সমস্তটা দেখতে লাগলো। লাঠি হাতে যে দুজন লোক আসছিল তারা নিশ্চয়ই তার খুঁজে বেরিয়েছে। এতক্ষণ পরে তারা জানতেই পেরেছে যে তাদের শিকার পালিয়েছে। তাদের ডাকের উত্তরে গাছের লোকটি সাড়া দিতেই ভবেশ দেখল যে তারা দুজনেই ঠিক সেই গাছতলায় এসে দাঁড়ালো। তাদের কি কথাবার্তা এবং ইশারা হতে লাগলো ভবেশ তা বুঝল না। তবে অনুমান এইটুকুই, সে স্পষ্ট করেই জানল যে তারই অনুসন্ধানে সেই দুজন লোক বেরিয়েছে এবং সে যে পালিয়েছে তা এই লোকটিকে তারা খবর দিয়ে গেল। বন থেকে বেরোতে গেলেই এই লোকটির নজরে পড়তে হবে। ভবেশ দেখল গাছের উপর যে লোকটি ছিল তার হাবভঙ্গি যেন সব বদলে গেল। দূরের জিনিস দেখবার জন্য লোকটি যেমন হাতের চারটে আঙুল চোখের উপর রেখে দেখে, লোকটা তেমনি করে চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। ভবেশ বুঝল গাছের উপর লোকটি হলো দলের চৌকিদার এবং তার পলায়ন সংবাদ তার কাছে পৌঁছে গিয়েছে। ঘন পাতার আড়ালে ভবেশ নিশ্চলভাবে তলার লোকটির গতিবিধি লক্ষ্য করতে লাগলো। দেখল একজন লোক সোজা উত্তর দিকে চলে গেল, আর একজন লোক সে যে গাছটার উপরে ছিল সেই দিকেই এগিয়ে আসতে লাগলো। এমন সময় হঠাৎ কিসের সরসর শব্দে গাছের উপরের দিকে তাকাতে সে চমকে উঠল। দেখল সে যে ডালে বসেছিল তার দুটো ডাল উপর থেকে একটা ভয়ঙ্কর সাপ নিচের ডালে জড়িয়ে ক্রমশ পাক খাচ্ছে। সাপটি যে দৈর্ঘ্যে কত লম্বা তা ভবেশ দেখেও অনুমান করতে পারল না। তার মুখটা গাছের পাতা আর কুণ্ডলির মধ্যে দেখাই যাচ্ছিল না। ভয়ে ভবেশের বুক শুকিয়ে এলো। অজগর সাপ সে ছবিতে দেখেছিল, আজ চোখের সামনে এত কাছে সেই ভয়ঙ্কর অজগর সাপ দেখে তার দেহের মধ্যে রক্ত যেন হিম হয়ে এলো। পালাবে তারও তো কোনো উপায় নেই। লোকটা দ্রুত সেই দিকে এগিয়ে আসছিল। হঠাৎ কুণ্ডলির ভিতর থেকে সাপের মুখটা ডাল ছাড়িয়ে বাতাসে দুলে উঠল। মুখের ভিতর থেকে দুটো কালো কালো লোহার ফিতের মতো জিভ লক লক করে উঠল। তবে কি সাপটা তার অস্তিত্বের গন্ধ পেয়েছে? অনেক জন্তু আছে যারা গন্ধ দিয়ে জানতে পারে তাদের খাদ্য বা শত্রু তাদের কাছে আছে কিনা। ভবেশ নিজের মনে ভাবে, সাপেরও কি সেই ক্ষমতা আছে? ক্রমশ তার মনে হতে লাগলো সাপটা যেন আরো দীর্ঘ হয়ে যাচ্ছে, তার দেহ যেন আরো পুরু হচ্ছে। সেটা যেন ক্রমশ সে যে ডালটার উপর বসেছিল তাকেই বেষ্টন করছে। পাতার আড়াল থেকে চোখ বার করে বাইরে দেখে
সেই লাঠি হাতে লোকটা প্রায় পৌঁছে গেছে। অজগরের চাপে গাছের উপর একরকম জীবন দেওয়ার চেয়ে গাছ থেকে নেমে পড়ে সামনাসামনি ওই লোকটার সঙ্গে লড়াই করে মরাই ভালো। হয়তো তাতে বাঁচবার সম্ভাবনা আছে, কিন্তু অজগরের কোপে পড়লে তার আর বাঁচবার কোনো আশাই থাকবে না। ভবেশ এইসব কথা ভাবছে, এমন সময় দেখল গাছটার মাথার উপর হঠাৎ কোথা থেকে রাজ্যের কাক আর চিল এসে কররব জুড়ে দিয়েছে। তারা অজগরটার ভয়ে গাছে বসতে পারছে না। গাছের মাথার উপর তারা চিৎকার করছে আর ঘুরছে। কি তীব্র তাদের চিৎকার! কোথায় দূর আকাশে ঘুরতে ঘুরতে তারা জানতে পেরেছে যে তাদের নীড় বিপন্ন। তাই তারা সবাই এসে জুটেছে। তাদের আর্তচিৎকারে অরণ্য সহসা ক্রন্দন মুখরিত হয়ে উঠেছে। গাছের নীড়ে পাখির শাবকেরা বিপন্ন। গাছের মাথার উপর জনক জনকী পাখিরা বিপন্ন, কেননা তারা বুঝেছে তাদের জাত শত্রু সাপ দেখা দিয়েছে। গাছ নীড় শূন্য হয়ে যাবে। গাছের ডালে ভবেশ বিপন্ন, সামনে অজগর, মাটিতে নিচে লাঠি হাতে জমতুল্য শত্রু। হঠাৎ এই সময় অজগরটা যেন অতি দ্রুত নড়ে উঠল। দেখতে দেখতে এক নিমেষে তার কুণ্ডলি পাকানো দেহ ডালের পর ডাল বেয়ে নিচে পড়ে গেল। ভবেশের গায়ে তখন কাঁটা দিয়ে উঠেছে। সে দেখে অজগরটার মুখটা নিচের দিকে। ঠিক সেই মুহূর্তে ঝোপের পাশে শিয়ালের মতো কি একটা দেখা গেল। অজগরটা সারা দেহ নিয়ে সেই হতভাগ্য জন্তুটার উপরে ঝাঁপিয়ে পড়ল। নিমেষে সেই হতভাগ্য জন্তুটা একটা চিৎকার করে উঠল। সেরকম আর্তচিৎকার ভবেশ জীবনে আর শোনেনি। সাপটা তার দীর্ঘ দেহখানি দড়ির মতো জন্তুটির গায়ে কখন দুপাক জড়িয়ে দিয়েছে। পাতার আড়াল থেকে ভবেশ দেখল জন্তুটি একবার নড়বার চেষ্টা করল, তারপর কাঠের পুতুলের মতো স্থির হয়ে গেল। তার চোখ দুটো পাথরের চোখের মতো স্থির হয়ে গেল। ঠিক সেই সময় লাঠি হাতে লোকটি সোজা বেরিয়ে এসে দেখে সামনেই বৃহৎ এক অজগর। একটা অস্ফুট শব্দ করে লোকটি যে পথে এসেছিল সেই পথে ছুটল। একটা বিপদ কেটে গেল দেখে ভবেশ এতক্ষণ পরে একটা স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। দেখল অজগরটা আস্তে আস্তে ফাঁস খুলে নিয়েছে। সেই হতভাগ্য জন্তুটির সামনে মাথা তুলে দাঁড়িয়ে রইল। জন্তুটি অসাড় হয়ে মাটিতে পড়েছিল। কয়েক সেকেন্ড মাথা তুলে তার দিকে চেয়ে থেকে অজগরটা মুখ হাঁ করে সমস্ত জন্তুটাকে সোজা গিলে ফেলল। এ দৃশ্য ভবেশ জীবনে কখনো দেখেনি। জন্তুটা তার দেহের ভেতর নিঃশব্দে ঢুকে গেল এবং মাঝামাঝি জায়গাটা তার বিপুলভাবে ফুলে উঠল। তারপর অজগরটা অসাড় হয়ে কিছুক্ষণ সেইখানেই পড়ে রইল। কিছুক্ষণ পরে তার বিপুল দেহ নিয়ে আস্তে আস্তে ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ভবেশ সামনের গাছের দিকে চেয়ে দেখল সেখানে যে লোকটি পাহারায় ছিল সে তেমনি ভাবেই বসে আছে। নিরুপায় হয়ে ভবেশ সেই গাছটিতেই চুপটি করে বসে রইল রাত্রির অপেক্ষায়। রাত্রি হলে অন্ধকারে সে নামবে। দুপুর গেল, বিকেল হয়ে এলো। সে দেখল গাছে যে লোকটি ছিল সে নেমে গেল, কিন্তু তার বদলে আরেকজন লোক গিয়ে উঠল। ওরা তাহলে এরকম পালা করে পাহারা দেয়। ক্রমশ অপরাহ্ন গিয়ে সন্ধ্যার ছায়া নেমে এলো। আকাশ থেকে দলে দলে পাখিরা কলরব করতে করতে অরণ্যে ফিরে এলো। ভবেশ অবসন্ন দেহে চারিদিক চেয়ে দেখল। যখন কোথাও আর কিছুই দেখা যাচ্ছে না তখন ধীরে ধীরে সে গাছ থেকে নামল। অজানা দেশ, পথঘাট সে কিছুই জানে না। ভাগ্যের উপর নির্ভর করে সে চলতে লাগল। এই অরণ্য, এই অজানা অরণ্যে আছে যাদের সে খুঁজে বার করতে চায়, যাদের মৃত্যু কবল থেকে দৈবের আশীর্বাদে সে বেরিয়ে আসতে পেরেছে। তাদের অনুসন্ধানে এই পথে তাকে ফিরে আসতে হবে। কিন্তু ফিরে যখন আসবে এই পথ সে চিনবে কি করে? তবে সবে বোধহয় পূর্ণিমা চলে গিয়েছে, তাই সন্ধ্যার মুখে খানিকটা জ্যোৎস্নার আলো ছিল। সেই আলোতে কোনো রকমে পথ ধরে ধরে চলতে লাগলো। এমন সময় চাঁদের আলো সে দেখল সে যেখান থেকে পালিয়ে গিয়েছিল বনের মধ্যে ঘুরতে ঘুরতে আবার সেইখানেই এসে পড়েছে। দুর্ভাবনায় তার সারা দেহে রোমাঞ্চ জেগে উঠল।
যদি আবার সে ধরা পড়ে তাহলে আর ফিরে যাবার কোনো সম্ভাবনাই থাকবে না। আর এই রাত্রিতে এই অজানা বনের ভিতর থেকে সে বেরোবেই বা কি করে? সকাল হয়ে গেলে তো ধরা সে পড়বেই। আর এমনই ভাগ্যের বিড়ম্বনা যে ঘুরতে ফিরতে সে আবার সেই তাদের আড্ডাতেই এসে পৌঁছালো। নিশ্চয়ই তারা ওই ভাঙা বাড়িটার ভেতর কোথাও আছে, কিন্তু বাইরে থেকে বাড়িটা এমন ভাঙা দেখায় যে সেখানে কোনো লোক থাকতে পারে তা মনেই হয় না। এই ভাঙা বাড়িটার তলায় কোনো এক গুপ্ত ঘরে তাকে আটক করে রাখা হয়েছিল। এর মধ্যে কি এমন আরো গুপ্ত ঘর আছে? একটা ঘন ঝোপের মধ্যে নিজেকে লুকিয়ে রেখে ভবেশ এইসব কথাই ভাবছিল, এবং সেই সঙ্গে সে ভাবছিল কি করে এই অরণ্য থেকে বেরোনো যায়। এতক্ষণ সে নিজের চিন্তায় এতদূর মগ্ন হয়েছিল যে কুমার বাহাদুরের কথা সে ভাবেইনি। এখন হঠাৎ করে তার মনে পড়ে গেল সে কি এখনো বেঁচে আছে। আমারই মতন তাকে কি মাটির নিচে কোনো এক ঘরে আটকে রাখা হয়েছে? কি বলবে? চারিদিকে তখন বনের ভেতর থেকে অবিরাম ঝিল্লির শব্দ হচ্ছিল, আর তার মাঝে মাঝে উত্তরের হাওয়া এসে বড় বড় গাছগুলোর ডালে এক বিশ্রী শব্দ জাগিয়ে তুলছিল। ভবেশ আপনার মনে ভেবেই চলেছিল, তার ভাবনাগুলো যেন জোনাকি পোকা হয়ে চারিদিকে জ্বলছিল। এমন সময় সেই ভাঙা বাড়ির এক পাশ থেকে দুজন লোক বেরিয়ে এলো। অস্পষ্ট চাঁদের আলোয় তাদের মুখ ভালো করে দেখা গেল না। তারা যেন কি একটা বলতে আসছিল। ভবেশ স্পষ্ট তাদের কথা শুনতে পেল। বললুম সোনাটাকে আজ রাত্রেই মার কাছে বলি দিয়ে দিই, তা কর্তা রাজি হলেন না। কিন্তু সে বেটা তো পালালো, যদি পুলিশ নিতে আসে? এলুই বা আমাদের পাশে কোথায়? আমরা তো আর ফিরছি না। সোনাটা রইল, সামনের আমাবস্যায় এসে বলি দিয়ে যাব। তুই শুধু রোজ একবার করে এসে দানা পানি দিয়ে যাবি, রাতে আসবি, রাতে যাবি। আর এর মধ্যে সে বেটা এসে যদি ছেলেটাকে নিয়ে ভাগে, তখন? ও ঘরের সন্ধান পেতে পেতে তার জন্ম কেটে যাবে। হ্যাঁ, আমারই মাঝে মাঝে ভুল হয়ে যায়। হ্যাঁ, সেই জন্যই তো দেওয়ালের কোণে লিখে রেখেছি 5-5-1, তারপর 4-4-1, তারপর 3-3-1। এটা আর মনে থাকবে না? প্রথমে 5খানা করে ইট সরাবি, তারপর তাদের কথা আর শোনা গেল না। তাদের পায়ের শব্দ তখনও শোনা যাচ্ছিল, তারপর তাও আর শোনা গেল না। ভবেশ ঝোপ থেকে বেরিয়ে এলো। সে এইমাত্র কানে শুনেছে এখানে আর কেউ নেই। তবে আর কিসের ভয়? আস্তে আস্তে সে সেই ভাঙা বাড়ির দিকে এগুলো। তার মনে ছিল 5-5-1। নিজের মনে সে ঠিক করে নিল নিশ্চয়ই দেয়ালের গায়ে ওই কায়দায় ইট সাজানো আছে। ওই রকম গুনে গুনে ইট সরালে নিশ্চয়ই সেই গোপন ঘরে হদিশ পাওয়া যাবে। সেই ভাঙা বাড়ির যেটুকু ইমারত অবশিষ্ট ছিল, হাত দিয়ে ধাক্কা দিয়ে দেখতে দেখতে এক জায়গায় দেখল ইটগুলো হালকা। আনন্দে ভবেশের বুক নেচে উঠল। প্রথমে উপর থেকে সে 5খানা ইট সরালো। কি আশ্চর্য, একটা ফাঁক একটু দেখা দিল। তার তলার লাইনে হাত দিয়ে সে দেখে সেখানকার ইটগুলোও আলগা। 4খানা সরাতেই উপরের গর্তটা আরো একটু বড় হলো। এইভাবে একটার পর একটা ইটগুলো সরাতে সরাতে সে দেখে দিব্যি একটা গর্ত। সেই গর্তের ভেতর খানিকটা মুখ ঢুকিয়ে ভবেশ প্রথমে চাপা কণ্ঠে ডাকল, কুমার বাহাদুর, কুমার বাহাদুর। কোনো সাড়াই পাওয়া গেল না। ভবেশ আরো জোরে ডাকল, কিন্তু গর্তের ওধার থেকে এবারও কোনো সাড়া এলো না। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। পায়ের কাছ থেকে একটা ভাঙা ইট তুলে নিয়ে সেই গর্তের ভিতরে ছুঁড়ল। তারপর কান পেতে সে শুনতে পেল কিছু দূরে গিয়ে ঠিক যেন কিসে একটা লেগে সশব্দে পড়ে গেল। ভবেশ সাহসে ভর করে গর্তের ভিতর দেহটা ঢুকিয়ে দিল। গর্তের ভিতর বেশ খানিকটা জায়গা। হামাগুড়ি দিয়ে ভবেশ কিছুক্ষণ এগোতেই সামনের কি একটা জিনিসে বাধা পেল। হাত বাড়িয়ে দেখে একটা ছোট্ট দরজা, বাইরে থেকে বন্ধ। হাতড়ে দেখে সামান্য একটা হুক দিয়ে আটকানো। হুকটা খুলতেই দরজাটা ভেতর থেকে খুলে গেল। ভবেশ ডাকল, কুমার বাহাদুর, কুমার বাহাদুর। ভেতর থেকে
একটা অস্ফুট গোঙানির শব্দ এলো। ভবেশ আবার ডাকলো, কুমার বাহাদুর। দোহাই